বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক নুমান ভাইয়ের অন্যতম এক সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সাথে। আমি ক্রীড়া সাংবাদিক নুমান ভাইকে ধন্যবাদ জানিয়ে ওনার সাথে কথা না বলেই ওনার মাশরাফি বিন মর্তুজার সাথে যে এক্সক্লুসিভ নুমান ভাইয়ের সেই সাক্ষাৎকারটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। শুভেচ্ছা সবাইকে। গত কিছুদিন বাংলাদেশ একটি পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়ে গিয়েছে। সবাই মিলে এখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই অবস্থায় আজ আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যার দুটো পরিচয়, ক্রিকেটার এবং রাজনীতিবিদ। তবে নট আউট নোমান তো স্পোর্টস এর প্ল্যাটফর্ম, আর আমাদের যে অতিথি তার কাছে ক্রিকেটারদের হিসেবেই প্রত্যাশাটা প্রথাগত রাজনীতিবিদদের চেয়ে অনেক বেশি ছিল। সে কারণে ওই ক্রিকেটার পরিচয়ের সূত্র ধরে আমাদের এই আলোচনাটা হবে। নুমান ভাইয়ের এই কথার প্রসঙ্গ ধরে আমি সাংবাদিক আব্দুল মুনিম তাপাদার ভারত থেকে সেই জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, যাকে নড়াইলের সন্তান বলা হয়, সেই সাক্ষাৎকারটি আমি আপনাদেরকে তুলে ধরছি নুমান ভাইয়ের সম্মান রেখেই। তাই আপনারা বিস্তারিত সেই সাক্ষাৎকারটি দেখুন এবং শেয়ার করবেন, মতামত জানাবেন, লাইক করবেন, এই আশা পোষণ করছি আমি সাংবাদিক আব্দুল মুনিম তাপাদার, আসাম থেকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি, আপনাকে স্বাগতম। অনেক কষ্ট করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। আপনি কেমন আছেন? নিরাপদে আছেন তো? জি আলহামদুলিল্লাহ, এমনি শারীরিকভাবে ভালো আছি, অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই। এবং তবে আছি, হ্যাঁ, ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। মাশরাফি, ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে পুরো বাংলাদেশের মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন। বিশেষত তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র ছাত্রীরা তো একেবারে আপনাকে মাথায় তুলে রেখেছিল। এখন এই গত কিছুদিনে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনটা যে হয়েছে, সেখানে আমরা চেনা মাশরাফিকে আসলে খুঁজে পাইনি, তাকে আসলে দেখা যায়নি। ইনফ্যাক্ট যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের হত্যা করেছে, তখনও আপনি চুপ ছিলেন কেন? দেখেন নোমান ভাই, এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আপনারা শুনছেন
নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার অ্যাবিলিটি আমার আছে কিনা, এই তো সবকিছু মিলিয়ে আসলে 5 আগস্টের পর থেকে যতটুকু ঘটনা হয়েছে এরপর প্রথম সাক্ষাৎকার যিনি নোমান ভাইয়ের কাছে দিয়েছেন কথা মানে এবং আমি যদি তার স্ট্যাটাসের ভিতরে নিজের সীমাবদ্ধ থাকতে চাই, বহুত সত্যি কথা, টুকুন মানে দুঃখ আমি, সুখ চেয়েছিলাম বা স্টুডেন্টদের সাথে কথা তার বলতে বাড়ি বা পুড়ে যাওয়া নিয়ে যে যা তাদের কিছু বলেছেন সাথে তা আলোচনার মাধ্যমে আপনারা কিছু করা যায় শুনবেন। আশা করি কারণ আমি শেষ যদি একটি পর্যন্ত স্ট্যাটাস আপনারা দিতাম, তাতে করে ভিডিওটি দেখবেন এই আশা পোষণ যা কিছু করছি। ঘটেছে, যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না, বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা। মাশরাফি ভাই, আপনি বলছিলেন যে আপনি আরো কিছু করতে চেয়েছিলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, করেননি কেন? নোমান ভাই দেখেন, আপনি তো প্রথমে বলেছেনই যে ক্রিকেটার মাশরাফি মানে খেলোয়াড় মাশরাফির সাথে কথা বলছেন, কোনো রাজনৈতিক বিষয় নাই। তো প্রশ্নটাও আপনি করেছেন যে ক্রিকেটার হিসাবে আমি ব্যর্থ হয়েছি, সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি। এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো বা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছি। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গা থাকতে পারিনি। এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, আমি আমার দলের সহ অধিনায়ক। আমি মানে আপনার রাজনৈতিক দলে কেবল হ্যাঁ, আমার রাজনৈতিক দলের মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি। তো আমাকে আইদার উপদেষ্টা মন্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করে আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি, আমি হয়তো বা পারিনি। মাশরাফি, আমি জাস্ট একটু বোঝার জন্য জানতে চাইছি যে ধরেন আপনি বলছেন যেটা সেটা আপনার একটা টিম আছে আপনার রাজনৈতিক দলে, সেইখানে আপনি ক্যাপ্টেন না, বা বলছেন ভাইস ক্যাপ্টেন, নিশ্চয়ই আরো অনেক সিনিয়র রাজনীতিবিদরা তো রয়েছে। কিন্তু ধরেন এর বাইরে গিয়ে এই যে ছাত্রছাত্রীদের পাশে যদি আপনি দাঁড়াতেন তাহলে আসলে কি হতো? মানে সেটা আপনি একটা জিনিস আপনি নিজেই ভাবেন, সেটা কি হয় বা হতো? প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হতো, মানে ওখানে যদি আমি দাঁড়াইতাম সংবিধান অনুযায়ী আমাকে কি করতে হতো? সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু, এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, রাইট? কিন্তু ওই মাশরাফি, স্টেপ ডাউন মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন, তাই তো? সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? সবকিছু স্বাভাবিক হতো। তো আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হচ্ছে পুরো আন্দোলনের ভেতরে,
ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। তো এইটাই আরেকটা। হ্যাঁ মাশরাফি, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে ধরেন যে বাংলাদেশ সংসদ সদস্য, তো সংসদে তো 300 জন সংসদ সদস্য ছিলেন, অন্যদের কাছে প্রত্যাশার চেয়ে আপনার কাছে প্রত্যাশাটা আলাদা ছিল, সেটা আপনার ক্রিকেটার পরিচয়ের কারণেই। এবং সেই প্রত্যাশার যে জায়গাটা সারা দেশের মানুষের, ছাত্রছাত্রীদের শুধু না, সারা দেশের মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল, আপনি কি বাসায় যখন গিয়েছেন আপনার বাসায়ও কি এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন, বা ওইখানেও কি এরকম কিছু আসলে মুখোমুখি আপনি হয়েছেন কিনা যে কেন আপনি তাদের পাশে দাঁড়াতে পারছেন না বা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন না? না না, সরাসরি আমার, আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু সার্কেলে কিন্তু তারা তাদের সাথে তাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নেই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না, আমার বাবা আমাকে আটকায়নি। তো ওই জায়গাটা আছে। তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে, সবাই সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে। এটা তো খুব স্বাভাবিক, বাংলাদেশের সবাই যেখানে বলছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি। তবে এটাও সত্যি কথা নোমান ভাই, যেটা বললেন, আজকে আরেকটা কথা বলি এর ভেতরে, যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল। কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে, মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটায় কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না। কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য।
কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। আমার সেটাই আমার ব্যর্থতা। না, মাশরাফি বুঝতে পেরেছি আপনার অবস্থানটা। মাশরাফি, আপনি নড়াইলের কথা বললেন, আপনি নড়াইলের কৌশিক সেই কথা বললেন। সেই নড়াইলে তো আপনার যে বাড়ি, সে বাড়িটা আমরা দেখেছি যে সেই দিন প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে মানুষকে মানে ক্ষোভ থেকেই আসলে মানুষ এই কাজটা করেছে? আমার কাছে মনে হয় না এটা। আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না। কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মানে তাহলে আসলে এটা হলো কেন? মানে এটা আপনার কাছে কি মনে হয়? এই কারণ তো আমিও খুঁজেছি। কারণ একটা বিষয় হচ্ছে কি, মানুষ, আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1টা-2টা পর্যন্ত মানুষ এসেছে, বা যে কোনো মানুষ। মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবেন, আমাকে সবাই পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি, আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের, মানে পুরো নড়াইল তো না, নড়াইলে 2টা আসন, নড়াইল দুই আসনটা হচ্ছে আমার, যেটা সদর, নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মিলি। তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি। আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমাদের সাথে মতামত নাও মিলতে পারে। তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। যার যেটা প্রয়োজন হয়েছে, সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার প্রয়োজন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না, মানে আমি জানি না। এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম, যে থাকতে পারে হয়তো আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি, আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে করতে হবে, সেভাবে হয়তোবা আমি ব্যর্থ হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে আমার জানা মতে আমি নড়াইলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল, যে যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি 20 বছর, অলমোস্ট প্রায় 20 বছর জাতীয় দলে খেলেছি। আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড়, অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না। তো রাজনীতিবিদ হিসেবে তো নাই, কারণ 5 বছরে আপনি এমন কোনো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুকু দিয়ে ক্রিকেট খেলেছি। ঠিক সংসদ সদস্য হওয়ার পরে 2-2.5 বছর কিন্তু করোনায় চলে গেছে, তারপরও আমি আমার সম্ভাব্য সবকিছু, আমার চাওয়া পাওয়া, চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই ছিল, যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের মানুষ উপকার হবে, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি। তো সুতরাং মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি।
না, সেটা আমি বলছিলাম যে আপনি যখন প্রথম এটা যখন শুনলেন তখন যে আপনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আপনার প্রথম অনুভূতিটা কি ওই